প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শিল্প ও সাহিত্য অনুষ্ঠানে। আজকের শিল্প ও সাহিত্যে প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, দুজন তরুণ কবির কবিতা, সংক্ষিপ্ত গ্রন্থ পরিচয় ছাড়াও থাকবে অনুবাদক লেখক মোবাশ্বেরা খানমের সাথে একটি আলাপচারিতা। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। বাইরে এবং বুকের মধ্যে, বুকের ভেতর হিয়ার মধ্যে হারালো এক হলদে পাখি, উড়ছে বসছে দুলছে যেন শৈশবে সেই দোলনা খেলা। হায় রে আমার বয়স হয় না। অকাল প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বয়স সত্যি থমকে আছে ৩৫ বছরে। ২১শে জুন তার মৃত্যু দিবস। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে কথা বলবেন গল্পকার, নাট্যকার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ইসাহাক খান। ১৯৯১ সালের ২১শে জুন আমার প্রিয়তম বন্ধু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হার্ট অ্যাটাকে মারা যায়। দীর্ঘ এক দশক আমরা একই সঙ্গে একই বিছানায় কাটিয়েছি। এটি আমার জীবনের একটি পরম বিষয় যে তার মতো একজন কবি আমার বন্ধু ছিল। রুদ্র কবিতা লেখার পাশাপাশি গান লেখায় সে মগ্ন হয়। আপনারা অনেকে জানেন যে নূর হোসেন নামে একজন রাজনৈতিক কর্মী বুকে পিঠে সে স্লোগান লিখে পুলিশের গুলিতে সে শহীদ হয়। তাকে নিয়ে এটি গানের অ্যালবাম করে ফকির আলমগীর। সেখানে রুদ্রের একটি গান আছে, নূর হোসেনের রক্তে লেখা আন্দোলনের নাম। সেই সময়টা সে বাড়িতে গেছে, মিঠেখালী তার গ্রামের বাড়ি, মংলা উপজেলায়। দীর্ঘদিন তার কোনো খবর নেই। তখন তো এইরকম মোবাইলের যুগ ছিল না। তো প্রায় ৬ মাস সে বাড়িতে। এক বিকেলে সে আমার রুমে এসে হাজির। আমি তখন জসিমউদ্দিন হলে থাকি। আমি বললাম, কিরে বেটা, ৬ মাস হয়ে গেলে তোর কোনো দেখা নেই? তো বললো যে ছিলাম, খুব ব্যস্ত ছিলাম এবং অনেক ভালো ভালো কাজ করেছি।
আমি কিছু গান লিখেছি, চল তোকে শোনাবো, কেমন হয়েছে বলবি। সে 3টি গান লিখে নিয়ে এসছে, গান 3টি আমার হাতে দিল। সেই গান 3টির একটি গান, যে গানটি তাকে বিখ্যাত করেছে, ভালো আছে ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। তারপরে তো ইতিহাস হয়ে গেল এই গানটি। ইতিহাস হওয়ার পরে অনেক গল্পও তৈরি হয়ে গেল এই গান নিয়ে। আমাদের একজন লোকগীতি গান করেন, খুবই বিখ্যাত গায়ক, নাম বলবো না, উনি গান গাওয়ার আগে গেরুয়া পোশাক পরেন, এরকম একজন লোকগীত গায়ক। তিনি বলে বেড়াচ্ছেন, অনেকের কাছে বলেছেন যে এই গানে তিনি সুর করেছেন। এটা অত্যন্ত মিথ্যে একটি দাবি করেছেন উনি। অবশ্য আমার সামনে করেননি, করলে হয়তো তাকে আমি 2 কথা শুনিয়ে দিতাম। কারণ উনি যখন এই গানের কোনো কথাই জানেন না, সেই সময় এই গানটা আমরা প্রতিদিনই আড্ডায় গিয়েছি রুদ্র জীবিত অবস্থায়। এবং আমাদের বলা চলে এই আড্ডার ছিল একটি মানে কি বলবো, যে শেষ গান, এটা গেয়ে আমরা আড্ডা থেকে উঠব। এটা অসংখ্য দিন আমরা এই গানটি গেয়েছি রুদ্রের উপস্থিতিতে। আমরা গভীর রাতে ঢাকা শহরে ঘুরতে বেরোতাম। তো এই ঘুরতে বেরোতে গিয়ে অনেক মজার ঘটনা ঘটেছে। একবার পুলিশের হাতে ধরা পড়লাম। সে পুলিশ কিছুতেই আমাদের ছাড়বে না, তারা রমনা থানায় নিয়ে যাবে। তো রুদ্র একটু রাগারাগি করেছে পুলিশের সঙ্গে, এই যে দায়িত্বে ছিলেন, সম্ভবত এএসআই হবে। তা আমাদেরকে বসিয়ে রেখেছে অনেকক্ষণ। আমরা বসে আছি। এরপর ওদের আরেকজন অফিসার আসবেন, এসআই। সে এসে রুদ্রকে দেখে চিনে ফেলেছে। এই রুদ্র, তুমি এখানে? কয়, দেখো তোমার পুলিশ আমাকে তো বসায় রেখেছে, সে 2 ঘন্টা হলো, ক্ষুধা লেগে গেছে, হলে যেতে পারছি না। পরে সেই পুলিশ আমাদেরকে হলে পৌঁছে দিল। হলে ঢোকার সময় রুটি আর কলা নিয়ে ঢুকলাম, এই হলো রাতের খাওয়া। কিন্তু যে কথাটি বলার জন্য এই গল্পটি বলা, সেটি হলো যে আমি গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। মানে আমার আর ভালো লাগছিল না, ক্লান্তি পেয়েছিল। কিন্তু রুদ্র টেবিলে বসে গেল কবিতা লিখতে। সে একটি বিখ্যাত কবিতা লিখলো, যেটি তার সবল গ্রন্থে আছে। কবিতাটির নাম কুশল বিনিময়। আমি অবাক হয়েছি যে এই অবস্থায়, শরীরের এই ক্লান্তিতে কেউ এইভাবে লিখতে পারে। তার এই যে স্ট্যামিনা, মনের জোর, মানসিক জোর আমাকে মুগ্ধ করেছে। আমি তার এই যে কর্ম আমাকে বারে বারে আহত করেছে যে ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা আরও একজন বড় কবি হয়তো বা পেতাম। পূরবদেশের পুরনারী। পূরবদেশের পুরনারী গ্রন্থে কাজী মদিনা 5 জন মহীয়সী নারীর জীবন ও কর্মের উপর আলোকপাত করেছেন। সমাজের কঠোর বিধিনিষেধের ভেতরে থেকেও পূর্ব বাংলার 5 জন পুরোধা নারী নবাব ফয়জুন্নেসা, রোকেয়া সাখাওয়াত হোসেন, শামসুন নাহার মাহমুদ, সুফিয়া কামাল এবং নূরজাহান বেগম কিভাবে অবরোধবাসিনী নারীদের শিক্ষা দীক্ষায় উজ্জীবিত করে সমাজে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করে গেছেন, তারই আলেখ্য পূরবদেশের পুরনারী। সাবলীল ভাষায় গল্পের মতো করে কাজী মদিনা দেশের 5 জন উজ্জ্বল নক্ষত্রকে উপস্থাপনা করেছেন। পূরবদেশের পুরনারীর প্রচ্ছদ শিল্পী সৈয়দ আবুল বারক আলভি প্রকাশ করেছে জনান্তিক, মূল্য 220 টাকা। ভাষা আন্দোলনে জয়পুরহাট। লালন হোসেন ও রতন মণ্ডল সম্পাদিত ভাষা আন্দোলনে জয়পুরহাট বইটিতে মহান ভাষা আন্দোলনে জয়পুরহাট জেলার ভাষা আন্দোলন সংগঠিত করার ইতিহাস, সংগ্রামীদের পরিচিতি এবং ভূমিকা তুলে ধরা হয়েছে। জয়পুরহাটের যে সকল প্রাতঃস্মরণীয় সংগ্রামী মানুষ প্রায় বিস্মৃতির আড়ালে হারিয়ে যেতে বসেছিলেন, তাদের নতুন করে ইতিহাসের পাতায় যুক্ত করে 2 জন তরুণ সম্পাদক একটি প্রশংসনীয় কাজ করেছে। ভাষা আন্দোলনের পটভূমি, স্মৃতিচারণ এবং সাক্ষাৎকার ছাড়াও বেশ কিছু দুর্লভ আলোকচিত্র বইটিকে সমৃদ্ধ করেছে।
বইটির প্রচ্ছদ শিল্পী রকিবুল আহসান লিমন, প্রকাশক প্রতিভা প্রকাশ, মূল্য 250 টাকা। সমর্পণ। আতুর ঘরে আমার প্রথম চিৎকার যখন বাবা মায়ের দীর্ঘশ্বাসে এক হয়ে গেল, ক্রোমোজোম ভ্রান্তি বিন্যাসে বিহবল পৃথিবী জানল এক কন্যা শিশুর আগমন। শৈশব কৈশোর পার হতে হাজারো আদেশ নিষেধ, ভাইয়ের জন্যে বাবার হাতে এটা ওটা, খাবার থালায় স্পষ্ট ব্যঞ্জন বৈষম্য বুঝিয়েছে আমি পুত্র নই। সবে যখন বসন্ত শরীরে আয়নায় অকারণ দেখি নিজেকে, মা বললেন, গরিবের মায়ের এত রূপ, কপালে দুঃখ আছে। সেদিন এক গভীর রাত, বই খুলে সবে পড়তে বসেছি, বাবা হাহাকার করে উঠলেন, বাতি নেবাই তো কওয়ারে, লেহাপড়া কইরা মাইয়াকে উকিল পুলিশ হইব। শুধু একটু আলো মনের মধ্যে নিবু নিবু, শিবু স্যার বলেছিল, মানুষ হ নুরি, লেহাপড়া শিক্ষা মানুষ হ। আমি মেয়ে মানুষ থেকে মানুষ হবার জন্য স্ফুলিঙ্গ বুকে পার হই অন্ধগলি, প্রতিবাদে ভাঙি বন্ধ দুয়ার, খাড়া পাহাড় বেয়ে উঠতে উঠতে, খড়কুটো হয়ে উঠতে উঠতে, কাটার খোঁচায় রক্তাক্ত হতে হতে, তুলতে যাব যখন গোলাপ, অদৃশ্য মালি তখন পাঠায় আমায় সীমানা বাইরে। সহসা বাবার ওপারে চলে যাওয়া, আমার মেয়ে মানুষ মায়ের উপায়হীন পাত্রস্থ আয়োজন সংসার বন্দি করে আমায় দ্বিধাহীন। চার দেয়ার ঘেরা সীমানা প্রাচীরে পর্দায় ঢেকে সতীত্বের পরীক্ষা দিয়ে, সকাল সন্ধ্যা আনাজপাতির ঝাঁজে মাতৃত্ব স্বাদে আপ্লুত হতে হতে আমি মেয়ে মানুষ হতে থাকি। নিয়ম কাটায় ক্ষত বিক্ষত হতে হতে, পাহাড় থেকে গড়াতে গড়াতে, জেলে দেয়া সেই আলোটুকু নেভাতে নেভাতে, একদা মানুষ হতে চেয়ে আমি মেয়ে মানুষ হয়ে যাই। একদা মানুষ হতে চেয়ে আমি মেয়ে মানুষ হয়ে যাই, শুধুই মেয়ে মানুষ। মহামান্য জনতা, আমার একটা আর্জি ছিল। আমি বিচার প্রার্থী, সবিনয় বিচার চাই। আসামি কে? আমি নিজে। কারণ আমি খুন করেছি, আমি একজন খুনি। কাকে খুন করেছি জানতে চান? খুন করেছি আমাকে, জ্যান্ত কবর দিয়ে দিয়েছি স্বসত্তাকে। যে সত্তা ছিল সত্যিকার অর্থে সংবেদনে পূর্ণ, অথচ প্রয়াসহীন, অথর্ব, পঙ্গুতের নামান্তর, সর্বক্ষণ আমাকে ভুগাতো খুব অস্বস্তিতে। বিশ্বাস করুন, সে আমি আজকের এই অন্ধ স্বার্থপর আমির মতো ছিলাম না। সর্বোপরি ছিলাম আমি একজন মানুষ। কেন খুন করেছি বলুন তো? এছাড়া কি করতাম? সর্বত্র এত অন্যায়, এত জুলুম, না পেরেছি করতে বিনাশ, নিদেন পক্ষে কোনো প্রতিবাদ। অসুস্থ সমাজের দগদগে ক্ষত আমরা সবাই আক্রান্ত, তবুও নির্বিকার হয়ে শুধু শুয়ে যাওয়া। এই না পারার যন্ত্রণায় আমি প্রতিনিয়ত হয়েছি দগ্ধ, ক্ষোভের বিষে লণ্ডভণ্ড কিংবা অবসন্ন। আমি পালিয়ে বাঁচতে চাইলাম, বিবেক আমার পিছু ছাড়ল না। অবশেষে স্বস্তিকে পেতে হত্যা করলাম নিজেকে, আমার মূল সত্তাকে। আমি নির্বিঘ্ন সুখ চেয়েছিলাম, চেয়েছিলাম অবিরাম প্রসন্নতা। খুব অন্যায় করেছিলাম, চোখের উপর পর্দা টেনে দিয়েছিলাম অস্বস্তিকর কিছু না দেখার বাসনায়। কানে আঙুল দিয়ে রেখেছিলাম কারোর আর্তনাদ
না শোনার তাড়নায়। মহামান্য জনতা, নিশ্চয় আপনারা হাসছেন, ভাবছেন হৃৎকন্ধরকে বেঁধে রেখেছিলাম কিনা। ওটা পারলে খুব ভালো হতো। কেউ কেউ হয়তো এতক্ষণে পরিমাপ করতে বসে গেছেন আমার নির্বুদ্ধিতার। তবে দয়া করে করুণা করবেন না, এতটা নিতে পারবো না। বরং আপনারা আমার বিচার করুন। নিজেকে হত্যার অপরাধে আমি দণ্ডিত। প্রতিনিয়ত অন্তর্দহনে দহনে আমি ভীষণ ক্ষতবিক্ষত। আপনারা আমাকে ফাঁসি দিন, আমি ফাঁসি চাই। তবু অন্তত ক্লান্তিকর অবসন্ন আয়ু থেকে মুক্তি পাব। যন্ত্রণাদায়ক তথাকথিত এই শুভ জীবনের চেয়ে তার অবসান কি শ্রেয় নয়? মহামান্য জনতা, আপনারাই ঠিক করুন না। মোবাশ্বেরা খানম লেখালেখি করছেন দীর্ঘদিন থেকেই। গল্প, স্মৃতিকথা এবং অনুবাদ মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯। তবে এই ৯টি গ্রন্থের মধ্যে ৬টি অনুবাদ, অর্থাৎ প্রধানত তিনি অনুবাদই করে থাকেন। আমরা এখন মোবাশ্বেরা খানমের সঙ্গে কথা বলবো। আপনার এই লেখালেখির পেছনের কারণটা কি? আমরা জানতে চাই যে লেখালেখি কেন করেন মানুষ, বা আমরা যারা লিখি তারা কেন লেখালেখি করেন? আমার মনে হয় অন্যরা হয়তো কিছুটা মিলবে আমার সাথে, নাও মিলতে পারে কিছু। সেটা হচ্ছে আমাদের ভেতরে একটা কোনো তাড়না থাকে যে আমি যা দেখছি জীবন সম্পর্কে, যা ভাবনা বা উপলব্ধি হচ্ছে এবং চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমার মনের ভেতরে নিত্য একটা প্রতিক্রিয়া তৈরি করে। কখনো হয়তো খুব ভালো লাগে, কখনো হয়তো কষ্ট পাই, এবং সব সময় মনে হয় যে সেই কথাগুলো আমি বলি, সেগুলো আমি লিখি। আমি যতটুকু উপলব্ধি করছি সেটা কাউকে, অন্যদেরকে জানাই। ওই যেটা হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, ওই ব্যাকুলতাটাই সম্ভবত লেখালেখির কারণ আমার নিজের কাছে তাই মনে হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মৌলিক লেখাই তো বেশি হবার কথা আপনার, যদি এইটাই আমরা ধরে নিই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অনুবাদের সংখ্যা বেশি। আচ্ছা, আপনি অনুবাদ কেন করছেন? এখানে একটা খুব মজার ব্যাপার হচ্ছে যে যেটা বলেছি সেটা ঠিক, কিন্তু ছোটবেলায় আমি লিখতাম, ছোটবেলা থেকে, যেটা সাধারণত সব বাচ্চারাই লেখে একটু হয়তো ছোটদের আসরে। তো তখন গল্প, কবিতা, ঝরা টরা এগুলো লিখতাম। এরপরে যেটা হলো ধীরে ধীরে বড় হতে হতে পড়াশুনো, তারপরে সংসার, তারপরে সন্তান, এইসব নিয়ে পেশা, খুব ব্যস্ত হয়ে গেলাম। তখন লেখার ইচ্ছে হলেও না লেখা হয়ে উঠতো না, একটু অলসতাও ছিল। আমার মনে হয় ব্যস্ততা যতই থাকুক, যে খুব পরিশ্রমী সে তার মধ্যেই সময় করে নেয়। আমি হয়তো অতটা পরিশ্রমী না। তখন আমি করতাম কি, ওই যে লেখার একটা প্রবল ইচ্ছে, তো তখন আমি ওই অনুবাদ করে লেখাটাকে, মানে আমি চর্চাটার মধ্যে থাকতে চাইতাম। আর অনুবাদটা আমার বরাবরই ছোটবেলা থেকে করতে ভালো লাগতো, ওই যে স্কুলে যে প্যাসেজ করতাম সেটা থেকে। তো তখন ওই একটা বই খুব ভালো লেগেছিল, অনুবাদ করেছিলাম মিস টকের মেমোয়ার্স অফ ঢাকা ইউনিভার্সিটি। একজন সমাজবিজ্ঞানীর চোখ দিয়ে উনি আমাদের দেশটাকে দেখেছিলেন 47-এর পরে এসে। তো ওই বইটা অনুবাদ করেছিলাম আমি প্রথম, একটা পুরো বই। অন্যান্য অনুবাদগুলো কিসের উপর? অন্যগুলো এরপরে করেছিলাম একটা নারী এবং ক্রমপরিবর্তিত সভ্যতা। এটা হচ্ছে উইনিফ্রেড হল্টবি, একজন ইংরেজ লেখিকা এবং গবেষক। উনি নারীর যে সামাজিক অবস্থানের ক্রমবিবর্তন, এটা একেবারে প্রাচীন গ্রিক স্পার্টান সভ্যতা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, তার গৃহবন্দী জীবন থেকে ক্রমশ তার মুক্তি, তার বাইরের পৃথিবীতে পা ফেলা এবং তার যে সংগ্রাম, পশ্চিমের বিষয়টা নিয়েই তিনি এই বইটি লিখেছিলেন। চমৎকার লেগেছিল পড়তে। পরে টলস্টয়ের একটা বই পড়লাম, চাইল্ডহুড, বয়হুড অ্যান্ড ইউথ, তার প্রথম উপন্যাস। আমার এমনিতেই টলস্টয় খুব প্রিয় লেখক।
তো সেইটাও আমার কেমন যেন খুব ভাল লাগলো, করতে শুরু করলাম। তো ওইটাও শেষ করলাম। টলস্টয়ের পরে ম্যারি উলস্টনক্রাফটের ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ ওমেন, এবং আমার কিন্তু প্রত্যেকটা বই করতে কয়েক বছর লেগেছে। আমি একটু ধীরে ধীরে করি, কাজের ফাঁকে ফাঁকে করেছি, তখন আমি তুমুল ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলাম, তো সেটা করেছি। কিন্তু আমার ভেতরে লেখার ইচ্ছে ছিল, আর ওই যে আমি যেটা বলেছিলাম চারপাশের জীবন, এটাকে আমার খুব মনে হচ্ছে যে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আপনি আপনার স্মৃতিকথা দুটি বই, দুটো, এই দুটো সম্পর্কে আমাদের একটু আচ্ছা, প্রথম স্মৃতিকথাটা হচ্ছে পাতার কুটির। ওটা আমি লিখেছিলাম ওই যে এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি যদি মানে মৌলিক কিছু লিখতে চাই, প্রথমে শুরু করব আমার এই হারিয়ে যাওয়া জীবনটা, যেটাকে আমি খুব খুব বেশি রকম নস্টালজিক হয়ে যাই যেটার ব্যাপারে। তো সেই জন্যে ওইটা লিখতে শুরু করলাম। আর করোনার সময়টা আবার অঢেল সময় আর অবসর দিল, বাইরে বেরোনো নিষেধ, কেউ আসবেও না, তো তখন বসে বসে ওটা লিখেছি। ওটা লেখার পরে আপনি জানেন 18 সালের ডিসেম্বরে আমার স্বামী মারা যান। তার সাইদুল আনাম টুটুল, উনিও একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তো ওনার সাথে আমার যে জীবনটা কেটেছে, তখন আমি খুব স্বাভাবিকভাবেই, আপনি বুঝতে পারছেন যে একটা মানসিক বিপর্যস্ততার মধ্যে ছিলাম, এবং আমাদের দুজনের জীবনটা আমরা খুব উপভোগ করেছিলাম আমি মনে করি। এখন টুটুল থাকলে কি বলতো আমি জানি না, তো আমি মনে করি। তো সেটা শেষ হয়ে গেল। ওর সাথে স্মৃতিগুলো আমাকে খুব বেশি রকমের তখন তাড়া করছে। তো তখন আমার মনে হলো যে ওকে নিয়ে আমার জীবনের যে স্মৃতিগুলো, কারণ আমাদের খুব অল্প বয়সে দেখা পরিচয়, একটা খুব একেবারে কি বলবো টিপিক্যাল পুরনো দিনের বাংলা গল্পের বইয়ে যে প্রতিবেশী ছেলে মেয়েদের মধ্যে যে ভাবটা হয়, ওই রকম একটা ব্যাপার আমাদের মধ্যেও ছিল। তো সেই জন্যে ওকে নিয়ে স্মৃতিকথা লিখলাম। আমরা জানি যে টুটুল ভাইয়ের যে শেষ ছবি কালবেলা, সেই ছবিটি শুটিং শেষ করে গিয়েছিলেন, কিন্তু সম্পাদনা বা মুক্তি দেওয়ার মতো অবস্থায় হয়তো রেখে যাননি, পোস্ট প্রোডাকশনগুলো কিছুই করতে পারেনি। তো আমরা যতদূর জানি এই ছবিটি শেষ করেছেন আপনি নিজে। তো এই ছবির সঙ্গে যুক্ত হওয়া এবং এই টুটুল ভাইয়ের এই কালবেলা ছবিটি শেষ করার সম্পর্কে আমাদের একটু। আচ্ছা, আসলে ছবিটা আমি শেষ করেছি, এটা এখন আমার মনে হয় ঠিক মানে প্রচণ্ড একটা আঘাত পেলে মানুষের ভেতরে কখনো কখনো একটা শক্তি আসে, হয়তোবা শুধুই সেই শক্তির কারণে। কারণ ছবির ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, যদিও আমরা একসাথে বহু বছর কাটিয়েছি, আমাদের বিবাহিত জীবনই ছিল 38 বছরের, আর তার আগেও পরিচয় ছিল অনেক বছরের। কিন্তু আমার আগ্রহ আর উৎসাহ ছিল, কিন্তু আমার নিজের একটা পেশাগত ব্যাপার ছিল, সংসার, এগুলো নিয়ে আমি ওই ছবি বানানোর বিষয়টার সাথে আমি খুব বেশি একটা সম্পৃক্ত ছিলাম না। তো আধিয়ার ছবির আমি সাবটাইটেল করে দিয়েছিলাম। তো আমি এবং আমার একজন সহকর্মী, তো এই যখন কালবেলাটা ওর শুরু করলো শুটিং, সেটা হচ্ছে 18-র মাঝামাঝি। তো সেই সময়টায় আবার আমারও পেশাগত চাপ অনেক কমে এসছে, আর আমি তখন খুবই আগ্রহী, সেই সাথে ওরও শরীরটা ভালো ছিল না। এই প্রথম কিন্তু আমি ওর সাথে শুটিংয়ে পুরো সময়টা ছিলাম। আমার মূল উদ্দেশ্য ছিল ওর দেখাশোনাটা করা, পুরো সময়টা ওর সাথে থাকা। যখন তার শেষ পর্যায়ে এসে একটা পর্যায়ে শুটিং বাকি ছিল খানিকটুকু, রাজশাহীতে শুটিং হবে, সেই সময়টায় ও হঠাৎ খুবই অসুস্থ হয়ে গেল, শরীর আগে থেকে খারাপ ছিল। তারপরে তো অসুস্থতার আপনি জানেন 10-12 দিনের মধ্যেই ও চলে গেল। তো তখন আমার মনে হলো যে এইটা আমাকেই শেষ করতে হবে। এই ব্যাপারে আমি অবশ্যই সবসময় খুব কৃতজ্ঞতার সাথে মনে করি আমার বাচ্চারা আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে। ওরা বলেছে তুমি পারবে। আমি কাগজপত্রগুলো খুলে দেখি যে ওখানে ও লিখে রেখেছে যে ও কাদেরকে দিয়ে করাতে চায়,
কিভাবে করাতে চায়, এগুলো আমি দেখলাম যে ওর সব লেখা আছে। সেটা আমার জন্য খুব একটা বড় মানে সাহায্য ছিল। তো আমি ওইভাবে তখন আমি তাদের সাথে যোগাযোগ করলাম এবং করে আমি যাই হোক শেষ অবধি শেষ করলাম আর কি। এই যাই হোক, আপনি এই কালবেলা ছবিটি যে সম্পন্ন করেছেন এটি একটি অসাধ্য সাধন আমি বলবো এবং একটি চমৎকার কাজ হয়েছে। আমরা আমাদের চলচ্চিত্রকে নিঃসন্দেহে এই ছবিটি সমৃদ্ধ করেছে। আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের শিল্প সাহিত্য অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।